গল্পেরনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে এমন এক পৃথিবীর কথা বলবো যেখানে সামান্যতম শব্দ ডেকে আনতে পারে মৃত্যু। মানুষ কথা বলে না, ফিসফিসানি তো দূরের কথা, নিজের নিঃশ্বাস নিয়েও সতর্ক থাকে। কিন্তু কেন এই অবস্থা? কারা তাদের এত ভয় দেখাচ্ছে? আর যদি কখনো অসাবধানে কোনো শব্দ বেরিয়ে পড়ে, তাহলে ঠিক কি ঘটে? এই রহস্য উন্মোচন করতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। গল্পের শুরুতেই পর্দায় ভেসে ওঠে এক নির্জন ধুলোবালি ঢাকা বাজারের দৃশ্য। এরপর আমরা দেখতে পাই একটি পরিবার, তারা নিঃশব্দে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছে। কিন্তু তারা এতটাই ভীত যে একে অপরের সাথে কথাও বলতে পারছে না, শুধু ইশারার মাধ্যমেই সব বোঝাপড়া চলছে। এই পরিবারের প্রধানের নাম লি, তার স্ত্রীর নাম ইভলিন, বড় মেয়ে রিগান, যে ছোটবেলা থেকেই কানে শোনে না। আরও দুই ছেলে রয়েছে তাদের, একজনের নাম মার্কাস আর একজনের নাম বিউ। এদিকে ছোট বিউয়ের দিকে নজর দিলে দেখা যায় বয়সে খুব ছোট বলে সে বিপদ বোঝে না, তাই উপরের আলমারিতে রাখা একটা খেলনা রকেট তার নজর কাড়ে। সে যখন ওই রকেট তুলতে যায়, হঠাৎ করেই সেটি তার হাত থেকে পিছলে পড়ে যায়। এই দৃশ্যটি দেখে সবার নিঃশ্বাস গলায় আটকে যায়। কিন্তু শেষ মুহূর্তে রিগান দ্রুত সেই খেলনা রকেটটি ধরে ফেলে, আর তখন সবাই যেন তাদের জীবন ফিরে পায়। এরপর লি ইশারার মাধ্যমে সবাইকে বুঝিয়ে দেয় সন্ধ্যা নেমে আসছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে, না হলে বিপদ ঘনিয়ে আসবে। এই ঘটনার পরের দৃশ্যে আমরা দেখি তাদের 4 বছরের ছেলে বিউ আবার সেই একই খেলনা রকেটটি নিয়ে আসে। এটি দেখার পর সবাই আতঙ্কিত হয়ে যায়, কারণ এই রকেটটি ব্যাটারি চালিত, চালু করলেই শব্দ হবে। তাই লি দ্রুত তার ছেলের হাত থেকে রকেটটি নিয়ে ব্যাটারি খুলে টেবিলের ওপর রাখে। এরপর সবাই বাড়ির দিকে রওনা হতে শুরু করে। কিন্তু বিউ রকেটটি নিতে পারেনি বলে মন খারাপ হয়ে যায়। তাই রিগান গোপনে তাকে ওই ব্যাটারিবিহীন রকেটটি দিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। কিন্তু তারপর সেই শিশুটি রকেটের ব্যাটারিটিগুলোও তুলে নেয়। এরপর তারা 5 জন লাইন ধরে বাড়ির দিকে এগোতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই একসময়ের কোলাহলপূর্ণ শহরটি, যেখানে আগে যানবাহনের শব্দ আর মানুষের ভিড় লেগে থাকত। কিন্তু আজ এই শহরটি সম্পূর্ণ নির্জন আর নীরবতায় ডুবে রয়েছে। এখানে কেবল মানুষের শব্দই নেই, পাখির ডাকও শোনা যাচ্ছে না। চারিদিকে এক ভয়াবহ নীরবতা। এই মুহূর্তে সমগ্র পৃথিবীতে খুব কম মানুষই বেঁচে আছে, যার মধ্যে এই 5 জন রয়েছে। এদিকে লক্ষ্য করলে দেখা যায় তারা বাড়ি যাওয়া রাস্তায় বালি ছড়িয়ে দিয়েছে। এটার ওপর দিয়ে খালি পায়ে হাঁটলে পায়ের শব্দ অনেক কম হয়। কিন্তু বিউ রিগানের পেছনে খুশি মনে যে রকেটটি নিয়ে আসে, সে ওই রকেটে ব্যাটারি ঢুকিয়ে তা চালু করে ফেলে, যার ফলে রকেটের সঙ্গীত বাজতে শুরু করে। রিগান শুনতে পায় না, তাই সে ওই শব্দের দিকে মনোযোগ দেয়নি। কিন্তু লি এবং ইভলিন যখন এটি শুনতে পায়, তখন তাদের দুজনেরই বুক কেঁপে ওঠে। ঠিক তখনই কাছের ঘন জঙ্গল থেকে এক ভয়ঙ্কর দানব বেরিয়ে আসে, আর সে বুলেটের গতিতে সোজা বিউয়ের দিকে এগিয়ে যেতে শুরু করে। লি দ্রুত ছুটে যায় খেলনাটি বন্ধ করার জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সেই দানব বিউকে সাথে করে নিয়ে চলে যায়। এই ঘটনার পর আমরা দেখি 1 বছর কেটে গিয়েছে। লি এবং তার পরিবার এই ভয়াবহ পরিস্থিতিতে বাঁচতে শিখে গিয়েছে। লি তার বাড়িতে একটি গবেষণা কক্ষ তৈরি করে ফেলেছে। এখান থেকে আমরা সেই ভয়ঙ্কর দানব সম্পর্কে জানতে পারি। এটি কয়েক কিলোমিটার দূর থেকেও সামান্যতম শব্দ শনাক্ত করতে পারে। তবে এই দানবটি সম্পূর্ণ অন্ধ, কিন্তু তার শ্রবণ শক্তি এতটাই তীক্ষ্ণ যে বাতাসে সামান্যতম কম্পন এবং সবচেয়ে ক্ষীণ শব্দ সে অনুভব করতে পারে। আরও একটি ভয়ঙ্কর সত্য, এই দানবের ত্বক লোহার চেয়েও শক্তিশালী। বুলেট বা অন্য কোনো অস্ত্র এদের ক্ষতি করতে পারে না। এদিকে ফ্ল্যাশব্যাকে দেখা যায় 1 বছর আগে এই দানবগুলো মহাকাশ থেকে এক উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে এসেছিল। তারা এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অল্প সময়ের মধ্যেই পৃথিবী থেকে মানুষের প্রায় সব চিহ্ন মুছে ফেলে। এই দানবদের হাত থেকে বাঁচার একটাই উপায়, তা হলো একেবারে চুপ থাকা। লি এবং তার পরিবার এই গোপন রহস্য জানত। সেই কারণেই লি নিজের এবং পরিবারের জন্য সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করেছিল। এরপর আমরা দেখি লি তার বাড়ির চারিপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। এছাড়া সিডি এবং পথের ধাপে বিশেষ চিহ্ন রেখেছে, যাতে দানবরা তাদের পায়ের শব্দ শুনতে না পায়। লি তার বাড়ির নিচে একটি ভূগর্ভস্থ ঘরও তৈরি করেছে, যেখানে সে ওই দানবদের ওপর গবেষণা চালায়। সে আরও জানতে পারে এই এলাকায় মোট 3টি দানব উপস্থিত রয়েছে, আর লি সেই দানবদের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছিল। একই সাথে সে রেডিওর মাধ্যমে সারা বিশ্বে সাহায্যের সংকেত পাঠাচ্ছে, কিন্তু এখনও কারও সাড়া পায়নি। এরপর আমরা দেখতে পাই ইভলিন গর্ভবতী। সে খুব শীঘ্রই একটি শিশুর জন্ম দিতে চলেছে। এখন যেহেতু নবজাতক কাঁদতেই পারে, তাই তারা তার জন্য একটি শব্দরোধী বাক্স তৈরি করেছে, যাতে যখনই শিশুটি কাঁদবে, তখন তারা তার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে সেই বাক্সে লুকিয়ে রাখতে পারে। কারণ এই কঠিন পরিস্থিতিতে দানবের হাত থেকে পালানোর জন্য সবসময় প্রস্তুত থাকা খুবই জরুরি। কিন্তু লির বড় মেয়ে রিগান কানে শোনে না। এই অভাব তার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়।
তাই লি রিগানের এই অভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছিল। লি রিগানের জন্য একটি হিয়ারিং অ্যাম্প্লিফায়ার তৈরি করে দেয়, কিন্তু রিগান এই অ্যাম্প্লিফায়ার নিয়ে খুশি ছিল না, কারণ সে ভাবত যে এটি সবসময় কাজ করবে না। এর কারণ, লি ইতোমধ্যে রিগানের জন্য অনেক অ্যাম্প্লিফায়ার তৈরি করেছে, যার বেশিরভাগই ব্যর্থ হয়েছে। তাই রিগান প্রথমে এটি ফেলে দেয়, কিন্তু যখন সে নিজে অ্যাম্প্লিফায়ারটি পরীক্ষা করে, তখন তা কাজ করতে শুরু করে। বাইরের জগতের শব্দ শোনার সাথে সাথেই সে আনন্দে কেঁদে ওঠে। এই মুহূর্তে রিগান তার ছোট ভাই বিউকেও মনে করে। সে এখনও তার ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করে। সে মনে করে, যদি সেদিন সে বিউকে খেলনা রকেটটি না দিত, তাহলে হয়তো তার ভাই এখনও বেঁচে থাকত। এদিকে রিগান তার বাবার কাজে সাহায্য করতে চায়, তাই সে বাবার ভূগর্ভস্থ ঘরের দিকে যেতে শুরু করে। কিন্তু তার বাবা তাকে ভেতরে ঢুকতে দেয় না, কারণ 1 বছর আগে রিগানের সেই ভুলের পর থেকে লি আর তাকে পুরোপুরি বিশ্বাস করে না। তার ভয়ে ভূগর্ভস্থ ঘরে মাইক্রোফোন, রেডিও সহ অনেক সূক্ষ্ম যন্ত্রপাতি আছে। যদি রিগান অসাবধানে কোনো শব্দ ঘটিয়ে বসে, তাহলে সবার প্রাণ যেতে পারে। এই ঘটনার পরের দৃশ্যে আমরা দেখি, পরের দিন লি তার ছেলে মার্কাসকে নিয়ে নদীতে মাছ ধরতে যায়। রিগানও তাদের সাথে যেতে চায়। সে বাবাকে অনুরোধ করে, কিন্তু লি তাকে সাথে নিতে অস্বীকৃতি জানায়। সে বলে, তোমার মা বাড়িতে একা, তাই তুমি বাড়িতে মায়ের যত্ন নিও। এতে রিগান খুব মন খারাপ করে। সে মনে করে বাবা তাকে আর ভালোবাসে না। আর এরপর সে ঘর থেকে বেরিয়ে যায়, সোজা সেই জায়গায় যেখানে তার ভাই বিউকে দানব হত্যা করেছিল। সেখানে গিয়ে সে ভাইয়ের কবরের কাছে শুয়ে কাঁদতে থাকে, আর কিছুক্ষণ পর সেখানেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইভলিন বাড়িতে একা। সে বেসমেন্ট থেকে ধোয়া কাপড় বের করে একটা বস্তায় ভরছিল। হঠাৎ করে সিডির একটি পেরেক সেই বস্তায় আটকে গিয়ে সোজা হয়ে যায়। সেই ধারালো পেরেকটি ঠিক তার পায়ের নিচে ছিল, কিন্তু ইভলিন তা দেখতে পায় না। এদিকে লি আর মার্কাস মাছ ধরতে ব্যস্ত। কিছুক্ষণ পর লি মার্কাসকে একটি জলপ্রপাতের কাছে নিয়ে এসে বলে, তুমি এখানে কথা বলতে পারো, কারণ জলপ্রপাতের আওয়াজে তোমার কণ্ঠস্বর লুকিয়ে যাবে, দানব তা শুনতে পাবে না। এখন তুমি খোলাখুলি কথা বলো। তারা দুজন জলপ্রপাতের কাছে এসে কথা বলতে শুরু করে। মার্কাস জিজ্ঞেস করে, বাবা, তুমি কি বিউয়ের মৃত্যুর জন্য রিগানকে দায়ী করো? উত্তরে লি বলে, বিউয়ের সাথে যা ঘটেছে তা কারো দোষ নয়। তারপর মার্কাস লিকে বলে, রিগান এখনও নিজেকে দোষারোপ করে, তাই তোমার উচিত তাকে বোঝানো যে সেদিন তার দোষ ছিল না। আর সেই সময় দৃশ্য পাল্টে যায়। আমরা দেখি ইভলিন তার মৃত ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে ছবি ধরে কাঁদছিল। তখনই হঠাৎ তার প্রসব বেদনা শুরু হয়, অর্থাৎ তার প্রসবের সময় হয়ে গিয়েছে। সে দ্রুত ছবির ফ্রেম হাতে নিয়ে বেসমেন্টের দিকে হাঁটতে শুরু করে, কিন্তু সিঁড়ি দিয়ে নামার তাড়াহুড়োয় তার পা সেই ধারালো পেরেকের ওপর পড়ে। ইভলিন ব্যথায় চিৎকার করে ওঠার কথা ছিল, কিন্তু সে কোনো শব্দ করল না। কিন্তু তার ছেলের ছবির ফ্রেমটি হাত থেকে নিচে পড়ে গিয়ে প্রচণ্ড শব্দ হল। ইভলিন কোনোভাবে পেরেক থেকে পা টেনে বের করে। সেই সময় সে এত ব্যথা অনুভব করে যে তার মুখ সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে। তবুও সে নিজেকে নিয়ন্ত্রণ করে, এমনকি মুখ থেকে দীর্ঘশ্বাস পর্যন্ত বের করল না, কারণ সে জানত শব্দ করা মানেই মৃত্যুকে আমন্ত্রণ জানানো। সে অনেক কষ্টে নিচে নেমে লাইটের সুইচটি অন করে, যার ফলে বাড়ির বাইরে লাল বিপদ সংকেত জ্বলে ওঠে। তারপর সে উপরে যেতে শুরু করে, কিন্তু সেখানে গিয়ে সে এমন কিছু দেখতে পায় যা দেখে তার গলায় নিঃশ্বাস আটকে যায়। আসলে সেই দানবটি তার বাড়িতে এসে গিয়েছিল। ইভলিনের হাত থেকে ছবির ফ্রেম পরে শব্দ হওয়ার পরই দানব তা শুনতে পেয়েছিল। ইভলিন ভয়ে কাঁপতে কাঁপতে দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে লি আর মার্কাস মাছ ধরার পর বাড়ি ফিরছিল। দূর থেকে লি দেখতে পায় বাড়ির চারপাশে লাল আলো জ্বলছে। এটা দেখে সে বুঝতে পারে ইভলিন বিপদে পড়েছে। সে তৎক্ষণাৎ বাড়ির দিকে দৌড়ায়। অন্যদিকে ইভলিন দেয়ালের আড়ালে লুকিয়ে ভয়ে কাঁপছে। সেই দানবটি বাড়ির প্রতিটি কোণে তাকে খুঁজছে। তখনই ইভলিন বেসমেন্টে একটি টাইমার খুঁজে পায়। সে বুদ্ধিমত্তার সাথে কাজ করে। কয়েক সেকেন্ডের জন্য টাইমার সেট করে সেটি এক কোণে রাখে এবং নিজে দ্রুত অন্য কোণে চলে যায়। ইতিমধ্যে সেই দানব সেখানে কিছু নড়াচড়ার টের পায় এবং ধীরে ধীরে সেই জায়গার দিকে এগিয়ে যেতে থাকে। সে ইভলিনের খুব কাছাকাছি চলে আসে। এই সময় ইভলিনের একদিকে প্রসব বেদনা, অন্যদিকে দানবের ভয়। তবুও সে নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে একেবারে চুপচাপ বসে থাকে। ঠিক তখনই টাইমারে অ্যালার্ম বেজে ওঠে। তা শুনে দানব দ্রুত সেই দিকে দৌড়ে যায়। এই সুযোগে ইভলিন দ্রুত ভূগর্ভস্থ ঘর থেকে বেরিয়ে আসে। কিন্তু যখন সে মূল দরজা দিয়ে বেরোতে যাচ্ছিল, তখন ঘরের বাইরে আরেকটি দানব ঘোরাফেরা করতে দেখে। তাই ইভলিন সেখানেই দেয়ালের সাথে লুকিয়ে থাকে। এদিকে লি মার্কাসের সাথে দূর থেকে এসব দেখছিল। সে বুঝতে পারে সে এখন যদি ইভলিনকে বাঁচাতে যায়, তাহলে বাঁচানোর পরিবর্তে নিজের প্রাণ হারাবে, কারণ দানবের শরীর এত শক্ত যে বন্দুক দিয়ে মারা যাবে না। তাই সে তার তৈরি পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে। মার্কাসকে ফ্লেয়ার রকেট দ্রুত গুলি করতে বলে, আর মার্কাস দ্রুত সেই দিকে দৌড়ায়।
অন্যদিকে ইভলিন প্রচণ্ড ব্যথায় দৌড়ে উপরের তলার দিকে যায়। এখন সে আর সহ্য করতে পারছে না, প্রায় সন্তান জন্ম দিতে যাচ্ছে। ঠিক তখনই দানবটি তার কান্নার শব্দ শুনে সেদিকে চলে যায়। ইভলিন মনে করে তার বেঁচে থাকা এখন অসম্ভব। আর তখনই মার্কাস রকেট ছুড়ে মারে, যার ফলে আকাশে তীব্র শব্দে আগুন জ্বলতে শুরু করে। সেই শব্দ শুনে দানব ইভলিনকে ফেলে রেখে শব্দের দিকে দৌড়ে যায়। একই মুহূর্তে ইভলিন জোরে চিৎকার করে ওঠে, তার কণ্ঠস্বর রকেটের আওয়াজে ডুবে যায়। রিগান দূর থেকে রকেটের শব্দ ও আলো দেখতে পেয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর লি বন্দুক হাতে বাড়ির ভেতরে আসে। সে দেখতে পায় সিঁড়িতে রক্তাক্ত পায়ের ছাপ। লি পথ অনুসরণ করে বাথরুমে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে বাথরুম রক্তে লাল হয়ে গিয়েছে। এসব দেখে সে ভাবে ইভলিন দানবের শিকার হয়ে গিয়েছে। লি সেখানে বসে কান্না করছে, কিন্তু তখনই কেউ একজন শাওয়ারের কাছে হাত রাখে। সেটা আর অন্য কেউ নয়, ইভলিন। এই কঠিন পরিস্থিতির মধ্যেও ইভলিন নিজেকে সামলে নিয়ে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। ইভলিনকে জীবিত পেয়ে লি অবাক হয়ে যায়। এখন শিশুর কান্না শোনার আগেই লি তৎক্ষণাৎ ইভলিন ও শিশুটিকে বেসমেন্টের ভূগর্ভস্থ ঘরে নিয়ে যায়। সেখানে লি শিশুর জন্য একটি শব্দরোধী বাক্স তৈরি করেছিল, কিন্তু বেসমেন্টে ঢোকার আগেই শিশুটি কাঁদতে শুরু করে। কান্নার শব্দ শুনে দানবটি দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে থাকে। লি দ্রুত ভূগর্ভস্থ ঘরে ঢুকে একটা মোটা গদি দিয়ে দরজা ঢেকে দেয়। তারপর তৎক্ষণাৎ শিশুটির মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে তাকে বাক্সে বন্ধ করে দেয়, যাতে তার কান্না বাইরে না যায়। তারপর দুজন স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখানে লি ইভলিনকে বলে, আমি এই দানবদের দুর্বলতা বের করে ফেলেছি। শীঘ্রই তাদের জন্য এমন কিছু যন্ত্র বানাবো, যাতে তারা আর আমাদের ক্ষতি করতে না পারে। এই ঘটনার পরের দৃশ্যে আমরা দেখি রিগান বাড়ি ফিরছিল। তখন সে মাঠের মাঝখানে একটা আলো জ্বলতে দেখে। সে দ্রুত সেই আলোর দিকে এগোয়, কিন্তু সে জানে না যে একটা দানব তাকে অনুসরণ করছে। দানবটি যখন রিগানকে হত্যা করতেই যাচ্ছিল, ঠিক তখনই রিগানের শ্রবণযন্ত্র থেকে তীব্র ও উচ্চ ফ্রিকোয়েন্সি বের হতে শুরু করে। এই তীক্ষ্ণ শব্দে দানবটি ব্যথায় কাঁপতে থাকে, যেন শব্দটি তার কানের ভেতর সূচের মতো খোঁচা দিচ্ছিল। সে বেশিক্ষণ সহ্য করতে না পেরে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এই শব্দ রিগানের কানেও জ্বালা করে, কিন্তু দানব চলে যাওয়ার সাথে সাথেই তার কানের ব্যথাও বন্ধ হয়ে যায়। কিন্তু রিগান বুঝতে পারে না কেন তার শ্রবণযন্ত্রটি এমন করল। সে এতে খুব একটা মনোযোগ না দিয়ে আলোর কাছে পৌঁছায়। তারপর দেখে আলোটি আসলে একটি টর্চ থেকে আসছে। রিগান টর্চ তুলতে যাওয়ার সাথে সাথেই হঠাৎ কেউ তার হাত ধরে ফেলে। সেটা আর অন্য কেউ না, মার্কাস। সে এখানে লুকিয়ে ভয়ে কাঁপছিল। মার্কাস রিগানকে বলে, আমি তোমাকে ঝোপের আড়ালে লুকিয়ে থাকতে দেখেছি। সেই দানবটিও তোমার পেছনে পেছনে আসছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কেন দানবটি তোমার কাছে আসার সাথে সাথেই হঠাৎ পালিয়ে গেল। এই কথা শুনে রিগান খুব ভয় পেয়ে যায়, কারণ সে জানতি না যে দানবটি তার পেছনেই আসছিল। অন্যদিকে ইভলিন তার সন্তানদের নিয়ে চিন্তিত হয়ে পড়ে। সে লিকে বলে, আমি খুব ভয় পাচ্ছি। সেই দানবটি হয়তো আমার সন্তানদের খেয়ে ফেলবে। তুমি দ্রুত তাদের খুঁজে বের করো। লি তার স্ত্রী ও সন্তানকে ঘুম পাড়িয়ে ভূগর্ভস্থ ঘর থেকে বেরিয়ে যায়। প্রথমে সে এখানে সেখানে দানবটিকে খোঁজে, কিন্তু তখন দানবটি সেখান থেকে চলে গিয়েছিল। তবে দানবটি যাওয়ার আগে পুরো ঘর ধ্বংস করে দিয়েছিল, যার ফলে সেখানে থাকা একটি জলের পাইপও ভেঙে যায়। ফলে জল সরাসরি ভূগর্ভস্থ ঘরে চলে যাচ্ছিল। কিন্তু লি এতে কোনো মনোযোগ না দিয়ে শিশুদের খুঁজতে মাঠের দিকে রওনা দেয়। এদিকে মার্কাস আর রিগান শস্য সংরক্ষণের ট্যাঙ্কের ওপর লুকিয়ে আছে। তারা সেখানে আগুন জ্বালায়, যাতে তাদের বাবা আগুন দেখে সেখানে আসে। লিও তার বাচ্চাদের এখানে সেখানে খুঁজতে শুরু করে। এদিকে জলের শব্দে ইভলিনের চোখ খুলে যায়। সে দেখে পুরো বেসমেন্ট জলে ভরে গিয়েছে, জলধারার মতো ওপরে থেকে পানি নেমে আসছে। তখনই ইভলিনের চোখ যায় তার সন্তানের বাক্সের ওপর। সেই বাক্সটি খোলা, কিন্তু সেখান থেকে শিশুর কোনো শব্দ ভেসে আসছে না। ইভলিন বাক্সের দিকে যাওয়ার সাথে সাথেই সে তার সামনে একটা দানব দেখতে পায়। ইভলিন ভয়ে কেঁপে ওঠে। সে ভাবে হয়তো দানবটি তার বাচ্চাটিকে খেয়ে ফেলেছে, কারণ বাক্সটি তার থেকে বেশ দূরে। সে দেখতে পাচ্ছে না বাচ্চা বেঁচে আছে কিনা। তাই সে ধীরে ধীরে বাক্সের দিকে এগোতে থাকে। তারপর সেই দানবটিও পানির নিচে ডুবে যায়। ইভলিন যখন বাক্সের কাছে যায়, তখন সে দেখতে পায় তার বাচ্চাটি নিরাপদে আছে। ভাগ্যক্রমে শিশুটি কোনো শব্দ করেনি, তাই সে বেঁচে গেছে। সে বাচ্চাটিকে নিয়ে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু সেই দানবটি ইভলিনের পাশেই মৃত্যুর মতো ঝুলছে। যদি বাচ্চাটির মুখ থেকে সামান্যতম কান্নার শব্দ বের হতো, তাহলে মৃত্যু ছিল নিশ্চিত। অন্যদিকে রিগান আর মার্কাস তাদের বাবার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। রিগানের মনে হচ্ছিল বাবা তাদের উদ্ধার করতে আসবে না, তাই সে একা বাড়ি যেতে চায়। কিন্তু মার্কাসের বাবার ওপর বিশ্বাস ছিল। তার বোনকে চলে যেতে দেখে মার্কাস তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু যখনই সে এগোয়, তার পা পিছলে ট্যাঙ্কের ভেতরে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় মার্কাসের মুখ থেকে বিকট শব্দ বেরিয়ে আসে। এই শব্দ শুনে যে দানবটি ইভলিনকে ঘরে খুঁজছিল,
সেটি তৎক্ষণাৎ সেই আওয়াজের দিকে ছুটে আসে। এর ফলে ইভলিন বেঁচে যায়। কিন্তু এখন মার্কাসের জীবন বিপন্ন। শস্যভর্তি সেই ট্যাঙ্কটি জলাভূমির মতো। মার্কাস যত বেশি বেরোতে চেষ্টা করে, ততই সে তার ভেতরে ডুবে যেতে থাকে। ঠিক তখনই রিগান ট্যাঙ্কের দরজা ভেঙে শস্যের ভেতরে ঝাঁপ দেয়। মার্কাস প্রায় ডুবে যাচ্ছিল, রিগান তাকে টেনে বের করে আনে। এরপর দুজনেই দরজার ওপরে বসে নিজেদের বাঁচায়। কিন্তু দানব তাদের নড়াচড়া শুনতে পেয়েছিল, তাই সেটি দ্রুত মাঠের মধ্য দিয়ে ট্যাঙ্কের দিকে এগিয়ে আসে। লি দানবটিকে ট্যাঙ্কের দিকে যেতে দেখে সে বুঝতে পারে তার 2 সন্তান শস্যের ট্যাঙ্কের কাছেই আছে। রিগান মার্কাসের জীবন বাঁচিয়েছিল, কিন্তু তাতে লাভ হল না, কারণ এত হট্টগোলের পর মৃত্যুর ছায়া দ্রুত তাদের কাছে আসছিল। পরের মুহূর্তেই সেই দানব ট্যাঙ্কের ভেতর ঝাঁপিয়ে পড়ে। যখন সে তাদের হত্যা করার জন্য এগোয়, তখনই রিগানের শ্রবণযন্ত্র থেকে আবার তীব্র ফ্রিকোয়েন্সি বেরোতে শুরু করে। এই শব্দ দানবের জন্য খুব যন্ত্রণাদায়ক, তাই সে তাদের হত্যা না করে সেখান থেকে চলে যায়। আর রিগান ও মার্কাস অল্পের জন্য মৃত্যু থেকে রক্ষা পেয়ে ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে। এরই মধ্যে বাইরে লিও তাদের খুঁজতে এসেছিল। সে তার সন্তানদের নিরাপদ ও সুস্থ দেখে খুশি হয়। এই সময় ইভলিন সিসিটিভি রুম থেকে সবকিছু দেখছিল। তারপর লি বুঝতে পারে দানবটি এখনও আশেপাশেই আছে, তাই সে তৎক্ষণাৎ বাচ্চাদের গাড়ির দিকে পাঠিয়ে দেয়। নিজে একটা কুঠার তুলে চারপাশে সতর্ক দৃষ্টি রাখে, কিন্তু সেই দানবটি ঠিক তার মাথার ওপর ছিল। লি পেছনে ফিরে তাকানোর সাথে সাথেই দানব তাকে আক্রমণ করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এসব দেখে মার্কাস লিকে ডাকতে শুরু করে। তার শব্দ শুনে দানব তাদের অবস্থান জানতে পারে। তখন দানবটি মার্কাস ও রিগানের দিকে এগিয়ে যায়, কিন্তু তখন আবার রিগানের শ্রবণযন্ত্র থেকে ফ্রিকোয়েন্সি বেরোতে শুরু করে। সেই শব্দ রিগানকেও বিরক্ত করছিল, তাই রিগান তার শ্রবণযন্ত্রটি বন্ধ করে দেয়। এটি ছিল তার সবচেয়ে বড় ভুল। এই যন্ত্র থেকে বেরোনো ফ্রিকোয়েন্সি ছিল দানবের দুর্বলতা, যা দানব সহ্য করতে পারত না। কিন্তু রিগান অজান্তেই মেশিনটি বন্ধ করে নিজের মৃত্যু ডেকে আনে। পরের মুহূর্তেই দানবটি গাড়িতে ঝাঁপিয়ে পড়ে এবং মার্কাসের কাছে পৌঁছানোর চেষ্টা করে। ইতিমধ্যে লি জ্ঞান ফিরে পায়। তার সন্তানদের বিপদ দেখে সে বুঝতে পারে সে দানবটির সাথে লড়াই করে তাকে হত্যা করতে পারবে না। তাই সে এখন কেবল একটি উপায় দেখে। সে ইশারার মাধ্যমে রিগানকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। বিউয়ের মৃত্যুর জন্য আমি কখনো তোমাকে দায়ী করিনি। যতক্ষণ আমি আছি, ততক্ষণ তোমাদের কিছুই হতে পারে না। এরপর লি জোরে চিৎকার করতে শুরু করে। এই শব্দ শুনে দানব লির দিকে ছুটে যায় এবং এক ধাক্কায় তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। রিগান তার বাবার মৃত্যু দেখে খুব দুঃখিত হয়, কারণ সে আগে ভেবেছিল বাবা তাকে ভালোবাসে না, কিন্তু এখন বুঝতে পারে সে ভুল করেছিল। লিকে হত্যা করার পর দানবটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইভলিন সিসিটিভির মাধ্যমে সবকিছু দেখছিল। এরপর রিগান গাড়ি স্টার্ট করে তার ভাইকে নিয়ে বাড়িতে আসে। ইভলিন তার বাচ্চাদের নিরাপদ দেখে তাদের জড়িয়ে ধরে। তারপর ইভলিন দেখতে পায় দানবটি এবার তাদের দিকেই আসছে। এরপর সকলে দ্রুত বাড়ির ভেতরে চলে যায়। মার্কাস ও রিগান তাদের ছোট ভাইয়ের দেখাশোনা করে। রিগান তখন দেখতে পায় তার বাবা তার ককলিয়ার ইমপ্লান্ট তৈরি করতে কতটা পরিশ্রম করেছেন। এখন সে বাবাকে অনেক মিস করতে শুরু করে। কিছুক্ষণ পর সেই দানবটি তাদের বাড়িতে প্রবেশ করে, আর ইভলিন তার দিকে বন্দুক তাক করে তার সামনেই দাঁড়িয়ে থাকে। ইভলিনের কাছে একটি বন্দুক আছে, কিন্তু সে জানে এই গুলি দানবের মোটা চামড়ার কোনো ক্ষতি করবে না, তাই সে তার চোখের সামনে মৃত্যু দেখতে পাচ্ছিল। কিন্তু যখনই এই দানবটি তাদের হত্যা করতে এগিয়ে যায়, রিগান হঠাৎ তার কানে ব্যথা অনুভব করে। অন্যদিকে সে দেখে দানবটিও হঠাৎ ব্যথায় ছটফট করতে শুরু করে। অর্থাৎ রিগানের কানে ব্যথা শুরু হওয়ার সাথে সাথেই দানবটি তার চেয়ে অনেক গুণ বেশি ব্যথা অনুভব করতে থাকে। রিগান বুঝতে পারে তার বাবার তৈরি এই হিয়ারিং এইড এর সাথে দানবের কোনো সম্পর্ক আছে। তারপর রিগানের দৃষ্টি বাবার গবেষণার কাগজপত্রের দিকে যায়। সেখানে লেখা আছে তার হিয়ারিং এইড থেকে আসা হাই পিচ ফ্রিকোয়েন্সি দানবের দুর্বলতা। রিগান এবার বুঝতে পারে কেন যখনই দানব তার কাছে আসে তখন তার কানে ব্যথা শুরু হয় আর দানবটি পালিয়ে যায়। সে দ্রুত তার কানের ককলিয়ার ইমপ্লান্টের শক্তি বাড়িয়ে দেয়। উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দে দানবটি ব্যথায় ছটফট করতে থাকে। মনে হচ্ছিল যেন শব্দটি দানবের গোটা শরীরে সূচের মতো বিঁধে যাচ্ছে। এখানে রিগানের মাও বুঝতে পারে এই সব কাণ্ড ককলিয়ার ইমপ্লান্টের কারণেই হচ্ছে, কিন্তু শক্তি বৃদ্ধির কারণে রিগানের কানেও প্রচণ্ড ব্যথা শুরু হয়। তাই রিগান বুদ্ধি করে শ্রবণযন্ত্রটি সেখানে রাখা একটি মাইক্রোফোনের সাথে সংযুক্ত করে দেয়, যার ফলে উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ আরও শক্তিশালী হয়ে ওঠে। এখন এই দানবটি প্রচণ্ড ব্যথায় ভুগছিল এবং তার মাথার খুলির বর্ম নিজে থেকে খুলতে শুরু করে। বর্ম খোলার সাথে সাথে তার মুখ দৃশ্যমান হয়। ইভলিন সরাসরি তার মুখের ওপর একটি শটগান চালায়, যার ফলে দানবের খুলি বেলুনের মতো ফেটে যায়। আর অবশেষে সেই দানবটি মারা যায়। তবে বিপদ তখনও শেষ হয়নি। গুলির শব্দ শুনে এলাকায় থাকা অন্য দানবগুলিও তাদের দিকে আসতে শুরু করে। কিন্তু এখন ইভলিন ও রিগান সেই দানবদের দুর্বলতা পুরোপুরি বুঝে গিয়েছে।
তাই রিগান মাইক্রোফোনটি পুরো ভলিউমে চালু করে দেয়। আর ইভলিন বন্দুক হাতে তাদের হত্যা করার জন্য প্রস্তুত হয়। আর এর সঙ্গেই শেষ হয় আজকের মুভিটি, যেখানে নীরবতা মানেই বেঁচে থাকা। এখন প্রশ্ন তোমাদের, যদি তোমরা এমন পরিস্থিতিতে পড়তে, তাহলে একটু শব্দ না করে কতদিন বাঁচতে পারবে? তোমাদের উত্তর কমেন্টে জানাতে ভুলবে না। আর পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর রহস্য আর শিহরণ জাগানো মুভি।